নমস্কার বন্ধুরা। মাসের ২৫ তারিখ পেরোলেই আমাদের অনেকেরই বুকের ধুকপুকানি বেড়ে যায়। পকেটে হাত দিলে বা ব্যাংক ব্যালেন্স চেক করলে দেখা যায় অবস্থা তথৈবচ। অথচ মাসের শুরুতে যখন স্যালারি বা ইনকাম ঢুকেছিল তখন মনে হয়েছিল এই মাসটা হয়তো বেশ ভালোভাবেই কেটে যাবে, এমনকি কিছু টাকা জমিয়েও ফেলতে পারবো। কিন্তু মাস শেষে সেই একই গল্প, টাকা নেই। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার ইনকাম বাড়া সত্ত্বেও কেন সেভিংস বাড়ছে না? এমন নয় যে আপনি খুব কম টাকা রোজগার করছেন, হয়তো ৫ বছর আগের তুলনায় আপনার রোজগার দ্বিগুণ হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো জমানো টাকার পরিমাণ সেই শূন্যই রয়ে গেছে। টাকা আসলে হাওয়ায় উবে যায় না, টাকা খরচ হয় আমাদেরই কিছু অবচেতন অভ্যেসের কারণে। আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব টাকা না জমার প্রধান ৫টি মনস্তাত্ত্বিক এবং ব্যবহারিক কারণ কি, এবং তার থেকেও বড় কথা, কিভাবে আপনি এই পরিস্থিতির পরিবর্তন ঘটাবেন। আগামী ১৫ মিনিট যদি আপনি মন দিয়ে এই কথাগুলো শোনেন এবং জীবনে প্রয়োগ করেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আগামী মাস থেকেই আপনার ব্যাংক ব্যালেন্সের চেহারা বদলাতে শুরু করবে। আসুন সরাসরি চলে যাই প্রথম এবং সবচেয়ে বড় কারণটিতে। টাকা না জমার প্রথম এবং প্রধান কারণটি হলো আমাদের সেভিংস ইকুয়েশন বা জমানোর সমীকরণটা ভুল হওয়া। আমরা ছোটবেলা থেকে কি শিখেছি, বা আমাদের সাধারণ বুদ্ধি কি বলে? আয় বিয়োগ ব্যয় সমান সমান সঞ্চয়। অর্থাৎ মাসে যা ইনকাম হবে সেখান থেকে সমস্ত খরচ করার পর যা পড়ে থাকবে সেটা আমরা জমাবো। শুনতে খুব লজিক্যাল মনে হচ্ছে, তাই না? কিন্তু বাস্তবে কি হয়? মাসের শুরুতে টাকা আসার পর আমরা বাড়ি ভাড়া দিই, বিল মেটাই, শপিং করি, রেস্তোরাঁয় খাই, এবং মাসের শেষে দেখা যায় জমানোর জন্য আর কিছুই পড়ে নেই। কারণ মানুষের চাহিদার কোনো শেষ নেই। আপনার কাছে যত টাকা থাকবে খরচ করার অজুহাতও তত তৈরি হবে। তাহলে এর সমাধান কি? সমাধান হলো ওয়ারেন বাফেটের সেই বিখ্যাত উক্তি। তিনি বলেছিলেন, খরচের পর যা থাকে তা জমানোর চেষ্টা করবেন না, বরং জমানোর পর যা থাকে তা খরচ করুন। অর্থাৎ সমীকরণটা উল্টে দিন। আয় মাইনাস সঞ্চয় সমান সমান ব্যয়। কাল থেকে যখনই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে সবার আগে নিজেকে পেমেন্ট করুন। আপনার ইনকামের অন্তত ২০% টাকা মাসের শুরুতেই স্যালারি পাওয়ার প্রথম দিনেই আলাদা কোনো অ্যাকাউন্টে বা ইনভেস্টমেন্ট স্কিমে সরিয়ে ফেলুন। ধরে নিন ওই টাকাটা আপনার নেই। ওই ২০% সরিয়ে রাখার পর বাকি যে ৮০% টাকা আপনার হাতে থাকবে সেটা দিয়ে সারা মাস আপনাকে চলতে হবে। শুরুতে কষ্ট হবে, মনে হবে এতে চলবে না, কিন্তু বিশ্বাস করুন, মানুষ অভ্যেসের দাস। যখন আপনার ব্রেইন জানবে যে আপনার কাছে খরচ করার জন্য সীমিত টাকা আছে, তখন সে অটোমেটিক্যালি অপ্রয়োজনীয় খরচগুলো কাটছাঁট করতে শুরু করবে। একে বলা হয় পে ইয়োরসেলফ ফার্স্ট, বা সবার আগে নিজেকে টাকা দিন। এবার আসি দ্বিতীয় কারণে, যা আমাদের অজান্তেই পকেট ফুটো করে দিচ্ছে, আর তা হলো লাইফস্টাইল ইনফ্লেশন বা জীবনযাত্রার মান মারানোর অসুস্থ প্রতিযোগিতা। খেয়াল করে দেখবেন, যখন আমাদের বেতন বাড়ে তখন আমাদের খরচও সমানুপাতে বেড়ে যায়। যে মানুষটা ২০,০০০ টাকা বেতনে দিব্যি সংসার চালাতো, সে যখন ৪০,০০০ টাকা বেতন পায় তখন তার আর ২০,০০০-এ সংসার চলে না। কেন জানেন? কারণ বেতন বাড়ার সাথে সাথে আমরা আমাদের প্রয়োজন নয় বরং বিলাসিতা বাড়িয়ে ফেলি। পাশের বাড়ির বন্ধু নতুন এসি কিনেছে, আমাকেও কিনতে হবে। কলিক আইফোন 14 কিনেছে, আমার হাতে কেন ৩ বছর পুরনো অ্যান্ড্রয়েড থাকবে? এই যে লোকে দেখানো বা সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করার চক্কর, এটাই মধ্যবিত্তকে সারা জীবন গরিব করে রাখে। একে অর্থনীতির ভাষায় বলা হয় পার্কিনসন্স ল। অর্থাৎ আপনার হাতে যত সময় বা সম্পদ থাকবে, কাজ বা খরচ সেটাকে ভরাট করার জন্য ততটাই বেড়ে যাবে। এটা ঠিক করার উপায় কি? খুব সহজ কিন্তু কঠিন। আপনাকে নিড এবং ওয়ান্ট, অর্থাৎ প্রয়োজন এবং ইচ্ছার মধ্যে পার্থক্য বুঝতে হবে। কোনো কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার বাঁচার জন্য অপরিহার্য, নাকি এটা কিনলে সামাজিকভাবে আমাকে একটু বেশি কুল দেখাবে? যদি উত্তর দ্বিতীয়টা হয়, তবে অন্তত ৭ দিনের জন্য কেনাকাটাটা পিছিয়ে দিন। একে বলে 7 ডেজ রুল। কোনো বড় খরচ করার ইচ্ছে হলে ৭ দিন অপেক্ষা করুন। দেখবেন ৭ দিন পর বেশিরভাগ ক্ষেত্রেই জিনিসটা কেনার আগ্রহ আর থাকে না। আর বেতন বাড়লে খরচ না বাড়িয়ে ইনভেস্টমেন্ট বাড়ান। মনে রাখবেন, বড়লোক তারা নয় যারা বেশি খরচ করে, বড়লোক তারা যারা বেশি অ্যাসেট বা সম্পদ তৈরি করে। তৃতীয় যে কারণটি আমাদের সঞ্চয়কে উই পোকার মতো খেয়ে ফেলে, তা হলো ছোট ছোট খরচের হিসেব না রাখা। আমরা বড় খরচগুলো নিয়ে খুব চিন্তিত থাকি, যেমন বাড়ির ভাড়া, বাচ্চার স্কুলের ফি বা বড় কোনো ইএমআই, কিন্তু আমরা প্রতিদিনের ছোট ছোট খরচগুলোকে পাত্তাই দিই না। রাস্তার ধারের চা, সিগারেট, অফিস থেকে ফেরার পথে অ্যাপ ক্যাব নেওয়া, বা অনলাইনে অকারণে খাবার অর্ডার করা, বা ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন, যা আমরা হয়তো দেখিও না। ইংরেজিতে একটা কথা আছে, বিওয়্যার অফ লিটল এক্সপেন্সেস, আ স্মল লিক উইল সিঙ্ক আ গ্রেট শিপ। অর্থাৎ ছোট ফুটো একটা বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। আপনি হয়তো ভাবছেন, দিনে ৫০ বা ১০০ টাকা খরচ করলে কী বা এমন ক্ষতি হবে? কিন্তু এই দিনে ১০০ টাকাই মাসে ৩,০০০ টাকা,
এবং বছরে 36,000 টাকা। এই টাকাটা যদি আপনি প্রতি মাসে কোনো এসআইপিতে রাখতেন তাহলে 15-20 বছর পর সেটা কয়েক লাখে গিয়ে দাঁড়াতো। এটা ঠিক করার উপায় হলো ট্র্যাকিং। আপনাকে গোয়েন্দার মতো আপনার টাকার উপর নজর রাখতে হবে। আগামী 1 মাসের জন্য একটা চ্যালেঞ্জ নিন, একটা ছোট ডায়েরি রাখুন বা মোবাইলে কোনো অ্যাপ ব্যবহার করুন। 1 টাকার চকলেট কিনলেও সেটা লিখে রাখুন। মাস শেষে যখন আপনি ওই ডায়েরিটা খুলবেন আপনি চমকে যাবেন এটা দেখে যে কত হাজার টাকা আপনি এমন সব জিনিসে খরচ করেছেন যা আপনার কোনো কাজেই লাগেনি। যখনই আপনি চোখের সামনে আপনার খরচের হিসেব দেখতে পাবেন তখন আপনার মস্তিষ্ক সচেতন হয়ে যাবে। পরের বার অকারণে টাকা বের করার আগে আপনি দুবার ভাববেন। বাজেট তৈরি করা মানে নিজেকে বন্দি করা নয়, বরং বাজেট তৈরি করা মানে আপনার টাকা কোথায় যাবে সেটা আপনি ঠিক করবেন, টাকা আপনাকে নিয়ন্ত্রণ করবে না। চতুর্থ কারণটি হলো ঋণের ফাঁদ এবং ইএমআই কালচার। বর্তমান যুগে ক্রেডিট কার্ড এবং বাই নাও পে লেটার অপশনগুলো আমাদের এমন সব জিনিস কিনতে বাধ্য করে যা কেনার সামর্থ্য আমাদের নেই। আমরা মনে করি মাসে তো 3,000 টাকা ইএমআই, এটা তো দেওয়াই যাবে। এইভাবে একটা একটা করে ইএমআই যোগ হতে হতে দেখা যায় মাসের শেষে বেতনে অর্ধেক টাকাই চলে যাচ্ছে লোন শোধ করতে। ক্রেডিট কার্ড কোম্পানিগুলো চায় আপনি ঋণী থাকুন, কারণ ওটাই ওদের ব্যবসা। আপনি যখন কোনো জিনিস ইএমআইতে কিনছেন, বিশেষ করে যেই জিনিসের দাম বাড়ে না, যেমন মোবাইল, টিভি, গ্যাজেট, তখন আপনি আসলে আপনার ভবিষ্যতের আয় বর্তমানের ভোগের জন্য বিক্রি করে দিচ্ছেন। আপনি এখনও যে টাকাটা রোজগার করেননি সেটা আগেই খরচ করে ফেলছেন। এই রোগ সারানোর উপায় হলো, প্রথমত ক্রেডিট কার্ডের মিনিমাম ডিউ দেওয়ার ফাঁদে পা দেবেন না, সবসময় পুরো বিল মেটান। আর দ্বিতীয়ত, কোনো কনজিউমার গুডস বা বিলাসদ্রব্য ইএমআইতে কিনবেন না। যদি ক্যাশ টাকা দিয়ে কেনার সামর্থ্য না থাকে তবে ধরে নিন সেই জিনিসটা কেনার যোগ্যতা আপনার এখনও হয়নি। অপেক্ষা করুন, টাকা জমান, তারপর কিনুন। ঋণের বোঝা মাথায় থাকলে আপনি কখনোই মন খুলে সঞ্চয় করতে পারবেন না। যদি আপনার বর্তমানে কোনো ঋণ থাকে তবে স্নোবল মেথড বা আভালাঞ্চ মেথড ব্যবহার করে দ্রুত ঋণমুক্ত হওয়ার চেষ্টা করুন। ঋণমুক্ত হওয়াটাই আপনার প্রথম সঞ্চয়। পঞ্চম এবং শেষ কারণটি হলো নির্দিষ্ট কোনো লক্ষ্য বা গোল না থাকা। এটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে গভীর মনস্তাত্ত্বিক কারণ। আমরা অনেকেই টাকা জমাতে চাই, কিন্তু কেন জমাতে চাই তা জানি না। শুধু ভবিষ্যতের জন্য বা বিপদ আপদের জন্য, এইটুকু মোটিভেশন অনেক সময় যথেষ্ট হয় না। যখন আমাদের চোখের সামনে পরিষ্কার কোনো লক্ষ্য থাকে না, তখন আমরা তাৎক্ষণিক সুখের জন্য টাকা খরচ করে ফেলি। ধরুন আপনি ঠিক করলেন আপনি 5 লাখ টাকা জমাবেন, কিন্তু কেন? যদি আপনার ব্রেন এই কেনর উত্তর না জানে তবে সে আইফোন বা বাইক কেনার প্রলোভন সামলাতে পারবে না। কিন্তু যদি আপনি ঠিক করেন যে আমি আগামী 3 বছরের মধ্যে এই 5 লাখ টাকা দিয়ে আমার স্বপ্নের ছোট বিজনেসের ডাউন পেমেন্ট করব বা আমি ইউরোপ ট্যুরে যাব, তখন সেই লক্ষ্যটা আপনাকে খরচ করা থেকে বিরত রাখবে। এটা ঠিক করতে হলে আপনাকে স্মার্ট গোল সেট করতে হবে, অর্থাৎ আপনার লক্ষ্য হতে হবে স্পেসিফিক। শুধু অনেক টাকা জমাবো বললে হবে না, বলতে হবে আমি আগামী 2 বছরে 2 লক্ষ টাকা জমাবো। এবং সেই বড় লক্ষ্যটাকে ছোট ছোট মাসিক লক্ষ্যে ভেঙে নিতে হবে। যখন আপনার টাকার গায়ে একটা ট্যাগ লাগানো থাকে, যেমন এটা বাড়ির ফান্ডের টাকা, এটা রিটায়ারমেন্টের টাকা, তখন সেই টাকাটা খরচ করতে আপনার গায়ে লাগবে। অটোমেশন হলো এর সেরা বন্ধু। ব্যাংকে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিয়ে রাখুন, যাতে বেতনের দিনেই আপনার বিভিন্ন লক্ষ্যের জন্য টাকাগুলো নির্দিষ্ট অ্যাকাউন্টে চলে যায়। যেটা আপনার হাতে আসবে না সেটা আপনি খরচও করতে পারবেন না। সবশেষে একটা বোনাস টিপস দিয়ে শেষ করব, সেটা হলো 50-30-20 রুল। এটা একটা বিশ্ববিখ্যাত এবং অত্যন্ত কার্যকরী ফর্মুলা। আপনার যা ইনকাম তার 50% যাবে আপনার নিডস বা প্রয়োজনে, যেমন বাড়ি ভাড়া, মুদি বাজার, ইলেকট্রিক বিল, যাতায়াত। 30% যাবে আপনার ওয়ান্টস বা ইচ্ছা পূরণে, যেমন সিনেমা দেখা, বাইরে খাওয়া, শপিং করা। আর বাকি 20% অবশ্যই যেতে হবে সেভিংস এবং ইনভেস্টমেন্টে। যদি দেখেন আপনার প্রয়োজনের খরচ 50%-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে হয় খরচ কমাতে হবে, না হলে আয় বাড়ানোর পথ খুঁজতে হবে। কিন্তু এই 20% সেভিংসের সাথে কোনো আপোষ করা চলবে না। বন্ধুরা, টাকা জমানো কোনো রকেট সায়েন্স নয়, এটা সম্পূর্ণ একটা মানসিক খেলা এবং অভ্যেসের ব্যাপার। একদিনে জিম করে যেমন বডি বিল্ডার হওয়া যায় না, তেমনি 1 মাসে বড়লোক হওয়া যায় না। এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আজকের এই আলোচনা শোনার পর আপনি যদি কাল থেকে একটা ছোট পরিবর্তনও আনেন, হয়তো রোজগার শুরুতেই 5,000 টাকা আলাদা করে রাখলেন বা অকারণে অনলাইন অর্ডারটা বন্ধ করলেন, দেখবেন কয়েক মাস পর আপনার আত্মবিশ্বাস কতটা বেড়ে গেছে। টাকা শুধু কাগজ নয়, টাকা হলো স্বাধীনতা। টাকা জমানো মানে আপনি আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করছেন, আপনার পরিবারকে নিরাপত্তা দিচ্ছেন। তাই আর অজুহাত নয়, মাসের শেষের হাহাকার নয়, আজ থেকেই, এখন থেকেই আপনার আর্থিক জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিন। মনে রাখবেন, ধনী হওয়াটা ভাগ্যের ব্যাপার হতে পারে, কিন্তু ধনী থাকাটা এবং টাকা জমানোটা পুরোটাই আপনার পরিকল্পনার ফল। ধন্যবাদ।